আমাদের মা মেয়েকে ভীষণ যত্ন সহকারে আগলে রাখতে জানে জায়ান। নিজের 2 বছরের মেয়ের প্রতি তার কতটা অগাধ মায়া চোখে না দেখলে বিশ্বাস করবে না তুমি। অরুর কথায় আজমেরি মৃদু হাসলেন। ওর গালে আলতো হাত ছুঁয়ে তিনি বললেন, তা তো দেখতেই পাচ্ছি, তোমার আর তোমার মেয়ের খুশি বলে দেয় তোমরা আদতে কতটা সুখে আছো। জায়ান কীর্তিক তোমাদের কতটা ভালোবাসায় মুড়িয়ে রেখেছে। আজ প্রায় মাস তিনেক হলো ফাইনাল সেমিস্টার পরীক্ষা দিতে ছোট্ট নিনিতকে নিয়ে দেশে ফিরে এসেছে নীলিমা। ওদিকে বউ ছেলের শোকে বেশি দিন একা একা থাকতে না পেরে আজ কৃতিকের সাথে একই ফ্লাইটে বাংলাদেশে উড়ে এসেছে সায়রও। গন্তব্য পুরান ঢাকার চিপাগলি। অবশ্য এছাড়া উপায় কি? পুরান ঢাকার চিপাগলি নিবাসে শ্যামলতা মেয়েটাকে যে বড্ড ভালোবাসেও। সায়র যখন নীলিমাদের দোতলা বাড়ির সামনে এসে দাঁড়ালো, তখন দেখলো মা ছেলে দুজনই অপেক্ষারত তার জন্য। ছাদে ওঠার সরু সিঁড়িতে গালে হাত দিয়ে চুপচাপ বসে তারা। এতগুলো দিন পর বাবাকে দেখে উৎকণ্ঠায় চেঁচিয়ে উঠল ছোট্ট নিনিত। গালে হাত দিয়ে বসে বসে ঝিমোতে থাকা নীলিমাকে ঝাঁকিয়ে আলতো কণ্ঠে বলে উঠল, ছেলের কথা শুনে নীলিমার সামনে তাকাতেই দেখলো তাদের দিকে হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে সায়র। এতগুলো দিন পর সায়রকে দেখতে পেয়ে ছেলেকে রেখেই এক ছুটে গিয়ে স্বামীর কোলে উঠে পড়ল নীলিমা। অতঃপর গলা জড়িয়ে ধরে কাঁদো কাঁদো কণ্ঠে বলল, ওই মিস দেবসায়ক। আই মিস ইউ টু জান, কেমন আছো তুমি? সায়রের কথায় গলায় মুখ লুকিয়ে নীলিমা বাচ্চাদের মতো এদিক ওদিক মাথা নাড়িয়ে বলল, ভালো নেই, তোমাকে ছাড়া আমি একটুও ভালো থাকতে পারছি না। প্রত্যুত্তরে মৃদু হেসে ওর পিঠে আদরে হাত বুলিয়ে দিয়ে সায়র বলল, এই তো শিখেছি, এবার আর না নিয়ে ফিরছি না তোমাদের। ওদিকে ছোট্ট নিনির ছল ছল চোখে বাবা মায়ের প্রেমলীলা দেখতে দেখতে হাত দুটো উপরে বাড়িয়ে ঠোঁট উল্টে ভীষণ করুণ সুরে বলল, গেট দিয়ে বাড়িতে ঢুকতেই কৃতিকের নজরে এলো একটা ইয়ামাহা খচিত বাইক। ওর স্পষ্ট মনে আছে বছর তিনেক আগে দেশে ফিরে এই বাইকটাই প্রত্যয়ের সাহায্যে কিনেছিল ও। কিন্তু এটা তো গ্যারেজে পড়ে থেকে মরিচিকা ধরে যাওয়ার কথা। এখানে এনে কে রাখলো এটাকে? তাও একদম ছকছকে তকতকে পরিষ্কার। এককালে কৃতিকের অন্যতম আবেগ ছিল বাইক রাইডিং। বাইক মানেই ওর কাছে থ্রিল, অ্যাডভেঞ্চার সব কিছু। যার তরুণ এতদিন পর চোখের সামনে বাইকটাকে দেখতে পেয়ে সেটাকে এদিক ওদিক খুঁটিয়ে খুঁটিয়ে পরখ করতে লাগলো কৃতিক। ওদিকে সারা দিন পর পাপাকে দেখে অন্দরমহল থেকে ছোট্ট ছোট্ট পায়ে দৌড়ে বেরিয়ে এলো কিয়ারা। কৃতিকের কাছে এসে আধো আধো কণ্ঠে ডাকলো সে, পাপা অফিসে। মেয়ের আদরে গলায় আওয়াজ শুনে চোখ ঘোরালো কৃতিক। আসলে এটা কিয়ারার অভ্যেস। কৃতিক বাড়িতে এলেই ও এই প্রশ্নটা করে, কারণ ওর মাম্মা বলে, তোমার পাপা অফিসে গিয়েছে। কৃতিক হাঁটু ভেঙে বসলো মেয়ের মুখোমুখি হয়ে। অতঃপর আলতো হাতে ওর চুলগুলো ঠিকঠাক করে দিয়ে উদ্বিগ্ন গলায় বলল, এখানে তো অনেক গরম পাপা, চুলগুলো কেন খুলে রেখেছো তুমি? তোমার মাম্মা কোথায়? কিয়ারা বাচ্চা মানুষ, সে হাত দিয়ে পাপার শার্টের বোতাম নিয়ে খেলতে খেলতেই জবাব দিল, জানি না। মেয়ের কথায় তৎক্ষণাৎ কপাল কুঁচকে গেল কৃতিকের। অরুর ওপর মেজাজটা চড়ে গিয়ে শক্ত হয়ে উঠেছে দোচোয়াল। কতটা কেয়ারলেস হলে এত বড় বাড়িতে বাচ্চা মেয়েটাকে একা ছেড়ে দিতে পারে মানুষ? সে ভেবেই রাগ লাগছে কৃতিকের। ও তখনই কোনো কিছু না ভেবেই বাইরে থেকে গলা উঁচিয়ে ডাকলো অরুকে। অরু, অরু! কৃতিকের আওয়াজ পাওয়া মাত্রই অন্দরমহল থেকে ছুটে এলো অরু। কৃতিক অরুকে কিছু বলবে তার আগেই মেয়েকে শাসিয়ে উঠল অরু। চোখ পাকিয়ে বলল, খুব দুষ্টু হয়েছো তুমি কিয়ারা, সারা বাড়ি খুঁজছি আমি তোমায়, আর তুমি এখানে পাপার পচা মেয়ে একটা তুমি। মায়ের কথা কিয়ারার গায়ে না লাগলেও
কৃতিক কঠোর প্রতিবাদ জানিয়ে অরুকে উদ্দেশ্য করে বলল, খবরদার আমার মেয়েকে বকবি না তুই। বকবো না মানে? দেখেছেন ওকে খুঁজতে গিয়ে আমার হাতের কি অবস্থা হয়েছে? এই বলে নিজের ছিলে যাওয়া কোমল হাতটা কৃতিকের চোখের সামনে তুলে ধরল অরু। অরু ব্যথা পেয়েছে ব্যাপারটা বুঝে উঠতে হক চকিয়ে উঠল কৃতিক। অকস্মাৎ ওকে কাছে টেনে উদ্বিগ্ন গলায় বলল, বেবি বেশি লেগেছে? তুমি মাম্মাকে বেবি কেন ডাকছো? বেবি তো আমি। মেয়ের কথায় অরু কৃতিক দুজনই হতবাক। মেয়ে রাগ করেছে, গাল ফুলিয়ে দাঁড়িয়ে আছে সে। তা দেখে অরুকে ছেড়ে কিয়ারাকে কোলে তুলে নিল কৃতিক। কিয়ারা মুখ ঘুরিয়ে অন্যদিকে চেয়ে আছে। কৃতিক মেয়েকে মানানোর চেষ্টা করে বলল, তোমার মাম্মা আমার বেবি, আমার হার্টবিট, আমার সব, তাই ডাকছি। কিন্তু তুমি তো বেবি নও পাপা, তুমি তো আমার মা, কিয়ারা জায়ান চৌধুরী, ভুলে গেলে? বাবা মেয়ের খুনসুটির মাঝে হুট করেই পেছনে থেকে অর্ণব এলিসার আওয়াজ শোনা গেল। কৃতিক পেছনে তাকিয়ে দেখল অর্ণব, এলিসা, সায়র, নীলিমা তাদের পুচকু সমেত দাঁড়িয়ে আছে। সবার মুখে বিরক্তির ছাপ স্পষ্ট। শীতকাল হলেও দুপুরবেলা ভালোই সূর্যের তেজ বেড়েছে। সেই তেজে সূর্যের আলোয় রক্তিম বর্ণ ধারণ করেছে সব কটার মুখমণ্ডল। কৃতিক ওদের দেখে আশ্চর্য হলো না, সব সময়ের মতোই ভাবলেশীন গলায় বলল, কে রে, তোরা এখানে কি করছিস? বাড়ি ঘর নেই? নিজ বন্ধুদের দেখে কৃতিকের কপাল কুঁচকে এলেও এই অচেনা দেশে পাপার বন্ধুদের দেখে কিয়ারার আনন্দ হলো খুব। কারণ কিয়ারা এই মানুষগুলোকে প্রায় তাদের ক্যালিফোর্নিয়ার বাড়িতে দেখতে পায়। সে পাপার কোলে বসে আনন্দে আত্মহারা হয়ে গলা ছেড়ে ডাকলো, আত্মার ভাইয়া। সঙ্গে সঙ্গে অর্ণবের কোল থেকে সাড়া দিল ওদের 3.5 বছরের ছেলে আর্থার সায়ন্ত। সে গলা উঁচিয়ে উচ্ছ্বসিত হয়ে বলল, ওদিকে নিনিত যে এত করে চাইছে কিয়ারা তার সাথে একটু কথা বলুক, বন্ধুত্ব করুক, সেদিকে কোনো হেলদোলে নেই কিয়ারার। সে পাপার কোল থেকে জোর জবরদস্তি করে নেমে দৌড়ে ছুটে গেল আর্থারের কাছে। পিচ্চিগুলোকে সাইড করে সায়র এগিয়ে এসে কৃতিককে বলল, সমস্যাটা কি থেকে? আমরা সবাই মিলে এতটা পথ জার্নি করে এসে গিয়েছিলাম ওরুর সাইনিং ইভেন্টে, সেখানে গিয়ে শুনি তুই নাকি ইভেন্ট শুরু হওয়ার আগেই ওরুকে নিয়ে চলে এসেছিস। এর মানেটা কি? হ্যাঁ, নিয়ে এসেছি, আর মেয়ে কাজ ছিল তাই। সোজা সাপটা জবাব কৃতিকের। কৃতিকের কথায় চির বেরিয়ে উঠল সায়রের মাথাটা। ও দাঁত খিচিয়ে বলল, পাবলিকেশনের লোকেরা তোর উপর বেজায় চটে আছে। তাদের এত বড় ইভেন্ট, এতগুলো টাকা সব পণ্ড করে দিয়ে এসেছিস তুই। তারা বসে থাকবে মনে হয়? মামলা করবে তোর আর তোর মেয়ের নাম। সায়রের কথায় 2 পয়সা পাত্তা না দিয়ে কৃতিক চটে গিয়ে সায়রের কলার চেপে ধরে বলল, অরু অরু করছিস কাকে? সারা কতবার বলেছি আমার বইয়ের নাম মুখে আনবি না তুই, কানে যায় না কথা? কৃতিককে ছাড়ানোর চেষ্টা করে সায়র গম্ভীর গলায় বলল, সম্মান দিয়ে কথা বলছি কে, ভুলে যাস না আমি তোর আগে বাবা হয়েছি। কৃতিক ছাড়ে না, উল্টে হাতের জোর বাড়িয়ে সায়রকে চেপে ধরে বলল, হ্যাঁ, একদিন আগে হয়েছিস, ওই একদিন কেউ গোনায় ধরে বলে আমার মনে হয় না। সায়র কৃতিকের হাত দুটো টেনে টুনে ছাড়াতে ছাড়াতে বলল, হিটলারের বাচ্চা, ছাড় আমাকে, বাচ্চারা দেখছে। একদিন আকি হয়ে আর 1 ঘন্টা আগে, তোর আগে বাবা তো হয়েছি, সো আম ফার্স্ট। তোর একদিনের ফার্স্ট আমি মানি না। কথাটা বলে সায়রকে আরো জোরে চেপে ধরল কৃতিক। ওদের এই কাণ্ড দেখে এবার এগিয়ে এলো এলিসা। দুটোকে দিকে সরিয়ে বিরক্ত গলায় বলল, উফ, তোদের এই ফার্স্ট সেকেন্ড ঝগড়া দেখতে দেখতে বিরক্ত আমি। সেই হসপিটাল থেকে শুরু করেছিস, এখনো শেষ হওয়ার নাম নেই। সায়র নিজের মুচড়ে যাওয়া কলারটা ঠিক করতে করতে বলল, আমি ফার্স্ট, সেটা আমি সারা জীবন বলবো। দরকার বলে মাইক হাতে নিয়ে টোল পিটিয়ে বলবো। ওর মেয়ের জামাইকে বাড়ি বয়ে গিয়ে বাঙ্গানি দিয়ে পর্যন্ত বলে আসবো যে তার অলরাউন্ডার শ্বশুরকে হারিয়ে দিয়েছি আমি ফার্স্ট। শালা তুই বেশি কথা বলিস। এই বলে কৃতিক তেড়ে মেরে সায়রের দিকে এগিয়ে যাবে, তার আগেই পেছন থেকে ওকে ডেকে উঠল অরু। চলুন রাইডিংয়ে যাব।
আমি রেডি। রাইডিং ছেড়ে দেওয়ার এতগুলো বছর পরে অরুর মুখে এমন একটা কথা শুনতে পেয়ে অকস্মাৎ পেছনে ঘুরল কৃতিক। দেখল লেদার জ্যাকেট, সেফটি প্যান্ট সব কিছু পরে কালো রঙা দুটো হেলমেট হাতে নিয়ে শটান দাঁড়িয়ে আছে অরু। দেখে মনে হচ্ছে ঘর সংসার ছেড়ে ছুড়ে এখনই বাইক আর স্বামী সমেত নিরুদ্দেশ হতে চায় সে। অরুকে এভাবে হেলমেট হাতে দাঁড়িয়ে থাকতে দেখে কৃতিক এক ভ্রু কুঞ্চিত করে শুনতে পায়নি এমন ভাব দেখিয়ে শুধালো, কি বললি? কোথায় যাবি? অরু নির্লিপ্ত কণ্ঠের জবাব দিল, বাইক রাইডিংয়ে যাব আপনার সাথে। অসম্ভব, আমরা কোনো বাইক ফাইক রাইডিংয়ে যাচ্ছি না। এক্ষুনি ভেতরে গিয়ে এসব ড্রেস চেঞ্জ করে আয়। সন্ধ্যা হোক, মেয়েসহ লং ড্রাইভে নিয়ে যাব, এখন নয়। সবার সামনে কৃতিকের স্পষ্ট ধমকে মুখ কালো হয়ে গেল অরুর। তবুও গলায় কিছুটা সাহস ধরে রেখে বলল, আমার জন্যই তো আপনি আপনার শখের রাইডিং বাদ দিয়েছেন, এখন না হয় আমার জন্যই করুন। কৃতিক স্থির মূর্তি ন্যায় দু পকেটে হাত গুজে দাঁড়িয়ে শক্ত গলায় বলল, রাইডিং আমার শখের, এটা কে বললো তোকে? লিসেন, এই পৃথিবীতে কিয়ারা জায়ানের চেয়ে শখের জিনিস আমার আর কিচ্ছু নেই, আর সেটা তুই আমাকে উপহার দিয়েছিস। আর কোনো শখ অপূর্ণ নেই আমার। কৃতিক রেগে যাচ্ছে দেখে অ্যালিসা এবার এগিয়ে এসে ওদের মধ্যে আগ বাড়িয়ে বলে উঠল, নিয়ে যা না জেকে, এমন করছিস কেন? ওরু শখ করে তোর কাছে আবদার করেছে। নো ওয়ে। স্বামী স্ত্রীর মাঝখানে অ্যালিসা এভাবে কাকুতি মিনতি করছে, তবুও কৃতিক নিজের কথাই অনড়। ব্যাপারটাতে বেশ অপমানিত হলো অরু। ও তৎক্ষণাৎ হেলমেটটা মাটিতে ছুঁড়ে ফেলে দিয়ে হনহনিয়ে এগিয়ে গেল অন্দরমহলের দিকে। তবে ভেতরে প্রবেশ করার আগেই ওকে হ্যাচকা টানে কোলে তুলে নিল কৃতিক। সবার মাঝে বকবেও, আবার নির্লজ্জের মতো কোলেও নিবে। কৃতিকের এসব পাগলাটে বিহেভিয়ার দেখে দেখে অভ্যস্ত ওরও, তাই ও নিজেও বিরক্ত হয়ে কৃতিকের থেকে নিজেকে ছাড়ানোর বৃথা চেষ্টা করে ছাছিয়ে উঠে বলল, ছাড়ুন আমাকে। কৃতিক ওরুকে সামলে বাইকের দিকে এগিয়ে যেতে যেতে বলল, এত জিদ কেন তোর বেবি? কোনো কিছুতে এখন আর তোর সাথে পেরে উঠি না আমি। সব সময় হেরে গিয়ে সারেন্ডার করি। মেয়েকে উপহার দিয়ে একেবারে জায়ান কৃতিকের মাথা কিনে নিয়েছিস। উল্টাপাল্টা যা মন চায় তাই আবদার করে বসে থাকিস, কিচ্ছু বলতে পারি না আমি। কৃতিকের কথার পাছে ওরু চেঁচিয়ে উঠে বলল, যাব না আমি আপনার সাথে, ছাড়ুন। কৃতিক ওরুকে বাইকে বসিয়ে দিয়ে বলল, তুই যাবি, তোর খাঁড়ও যাবে, চুপচাপ বস। অতঃপর হেলমেট পরে বাইক স্টার্ট করতে করতে কৃতিক অ্যালিসার দিকে তাকিয়ে বলল, মেয়েটাকে দেখে রাখিস এলি, মেয়ের মায়ের রাগ ভেঙে গেলেই ফিরে আসবো। আর যদি আজ রাতে না ফিরি তাহলে বুঝবি মেয়ের বাবা একটু প্রাইভেসি চাই। হি জাস্ট ক্রেভিং ফর হিজ ওয়াইফ। সব কিছু সামনে নিস আর ফোন করিস। সব সময়ের মতো বন্ধুকে আশকারা দিয়ে হাত নেড়ে বিদায় জানালো অ্যালিসা। তৎক্ষণাৎ কৃতিক কুঞ্জের গেট ছাড়িয়ে বেরিয়ে গেল বাইকটা। কৃতিক চলে গেলে শায়র একাই বিড়বিড়ালো, শালা নির্লজ্জ একটা, মেয়েটাকে অবধি নিয়ে গেল না। অ্যালিসা শায়রের দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে দাঁত কঠ মটিয়ে বলে উঠল, চুপ করবি তুই? আমি জেকেকে খুব ভালো করেই চিনি। ও যেখানেই যাক আর যে কাজই যাক না কেন, রাতের আগেই ফিরে আসবে। তাছাড়া কিয়ারা আর্থারকে পেলে আর কিছু লাগে না ওর। দেখছিস না কেমন খেলছে? অ্যালিসার কথায় বাচ্চাগুলোর দিকে তাকিয়ে মৃদু হেসে একটা দীর্ঘশ্বাস ছাড়ল শায়র। কি জানি কেন, হয়তো ওদের গল্পটার সমাপ্তি চলে এসেছে সেই বিরহে। গেট ছাড়িয়ে কিছু দূর যেতেই অরুদের সাথে দেখা হলো অনু আর প্রত্যয়ের। ওরা অরুর সাথে দেখা করার জন্য কৃতিক কুঞ্জে যাচ্ছিল, আর মাঝপথেই দেখা। অনুর কোলে ঘাপটে মেরে বসে আছে ডোরা। দুর্ভাগ্যবশত সেবার মিসক্যারেজ হয়েছিল অনুর। তারপর থেকে শত চেষ্টা করেও কোনো লাভ হয়নি আর। তাই তো ওরও সেবার আপার দুঃখ ভুলাতে নিজের শখের ডোরাকে তুলে দিয়েছিল অনুর হাতে। এখন অনুই ডোরার মা। অনেকগুলো দিন পর ডোরাকে দেখতে পেয়ে মাঝ রাস্তায় বাইক থামিয়ে ডোরাকে মন ভরে আদর করলো অরু।
তারপর পুনরায় ওকে অনুর কোলে তুলে দিয়ে দ্রুত পায়ে বাইকের দিকে এগিয়ে যেতে যেতে বলল, এখন আসি আপা, রাতে আড্ডা হবে। কৃতিকের ড্যানিম জ্যাকেট খামচে ধরে বাইকে উঠে গিয়েছে অরু। ঠিক সে সময় পেছন থেকে হাত পেরে অনু বলে, আরে যাচ্ছিসটা কোথায় সেটা তো বলে যা। অরু হেলমেটটা মাথায় চড়াতে চড়াতে খুশি মনে গলা উঁচিয়ে বলে ওঠে, মেয়ের পাপার সাথে রাইডিংয়ে যাচ্ছি আপা, বাকি কথা এসে বলবো। অরু যতক্ষণে কথাগুলো শেষ করেছে ততক্ষণে স্পিডোমিটারের গতি বাড়িয়ে হুশ করে বাইকে টান দিয়েছে কৃতিক। না বলে হুট করে এভাবে গতি বাড়ানোর দরুন আচমকা কৃতিকের পিঠের উপর ঝুঁকে পড়ল অরু। কৃতিক লুকিং গ্লাসে তাকিয়ে ডাকলো অরুকে। হুম, কৃতিকের কথার জবাবে অরু ছোট উল্টে বলল, ধরেছি তো। কৃতিক লুকিং গ্লাসে চোখ রেখেই হাসকি স্বরে বলল, আর শক্ত করে জড়িয়ে ধর, তোকে ফিল করতে পারছি না। কৃতিকের কথায় লাজুক হেসে নিঃসংকোচে পেছন থেকে ওকে দু হাতে শক্ত করে জড়িয়ে ধরে ওর কাঁধে চিবুক ঠেকালো অরু। সঙ্গে সঙ্গে কৃতিক সব সময়ের মতোই বলে উঠল, নাও পারফেক্ট। বাইকের তীব্র গতির সাথে তাল মিলিয়ে শীতের কনকনে ঠান্ডা হাওয়া নাক মুখ চিরে ভেতরে প্রবেশ করছে। হাড় হাড্ডি সব কনকনে ঠান্ডায় হিম হয়ে আসছে। তবুও হৃদয়ের উষ্ণতা প্রশমিত হচ্ছে বারে বারে। ওরও জানে এই উষ্ণ কমার নয়, আজ আর কমানোর সুযোগ দেবেও না ওর বেহায়া বরটা। শরীরের শীতলতা আর হৃদয়ের উষ্ণতা মিলেমিশে একাকার হয়ে অনুভূতির জোয়ার আজ বানুভাসী হয়েছে। ওরও সেই প্লাবিত অনুভূতিগুলোকে হৃদ গহীনে লালিত পালিত করতে চায় সারা জীবন। প্রতিদিন একইভাবে একই মানুষকে বারবার হাজারবার জানাতে চায়, আমার ভালোবাসার উপন্যাসের প্রতিটি পাতায় সূচনা থেকে সমাপ্তি জুড়ে শুধু আপনিই জায়ান। কৃতিক ওর কথা শোনেনি ঠিকই, তবে ওর মন বলছে, শুধু উপন্যাস কেন, এই জীবনে এমন কোনো অধ্যায় অবশিষ্ট নেই যেখানে তোর আবির্ভাব ঘটেনি হার্টবিট। যদিও তা থেকে থাকে, তবে সেই অধ্যায় ছিল নিছকই মূল্যহীন, অনুভূতিহীন আর পরিশেষে অস্তিত্বহীন। দুজনের মন গহীনের বিস্তৃত সুপ্ত অনুভূতির আদান প্রদান বোধহয় শেষ হবে না আজ আর না তো সমাপ্তি ঘটবে সঙ্গীন প্রণয়া শক্তির। শুধু পাল্টে যাবে দৃশ্যপট। ইয়ামাহা খচিত নীলচে বাইকটা মাইলের পর মাইল পেরিয়ে গিয়ে এক সময় আড়াল হয়ে যাবে দৃষ্টি সকলের। পশ্চিম আকাশ সিঁদুর রঙা হয়ে যাবে ধীরে ধীরে। আধারের ভিড়ে তলিয়ে যাবে সূর্য কিরণ, অস্ত যাবে ধরণী। তবু মুক্ত শালিকের ন্যায় ডানা ঝাপটানো এক জোড়া হৃদয়ের আজ আর পায়ে তারা মিলবে না নিরে ফেরার। তারা আজ পাখির মতোই অবাধে দাপিয়ে বেড়াবে পুরো শহর জুড়ে। এই যেন তাদের দৃঢ় প্রতিজ্ঞা।